শিক্ষার্থী সবাইকে স্বাগত জানাচ্ছি বেসিক বাংলা অনলাইন ক্লাসে। আজ আমরা আলোচনা করব যে কোনো শ্রেণীর জন্য ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত যে সৃজনশীল প্রক্রিয়া, বাংলার সেই সৃজনশীল প্রশ্নের উত্তর কিভাবে দিতে হয় সেটা নিয়ে আমরা আলোচনা করব। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবে এবং ভিডিও শেষে আমরা যে অংশটুকু আলোচনা করব এবং একদম শেষে গিয়ে আবার সেইটুকু আমি ছবি আকারে দিয়ে দিব যাতে বুঝতে সুবিধা হয়। যারা আমার চ্যানেলে প্রথম এসছো অবশ্যই সাবস্ক্রাইব করবে, যারা আগে করেছো অবশ্যই তোমাদেরকে ধন্যবাদ। আমরা মূল ক্লাসে যাচ্ছি। তোমরা জানো যে 10 মার্কের একটি সৃজনশীল প্রশ্নের উত্তর করতে গেলে আমাদের যে কয়েকটি ধাপ পার হতে হয়, এর মধ্যে একটি হলো প্রথমে একটি উদ্দীপক দেওয়া থাকে। সেই উদ্দীপকটি ভালো করে পড়ে তারপরে আমরা 4টা প্রশ্নের উত্তরে যাব। প্রথম প্রশ্ন হচ্ছে জ্ঞানমূলক প্রশ্ন, দ্বিতীয়টা অনুধাবন, তৃতীয়টা হচ্ছে আমাদের প্রয়োগমূলক এবং সবশেষ যেটা থাকবে সেটি হচ্ছে উচ্চতর দক্ষতা। এই 4টি প্রশ্নের প্যাটার্ন বা এটা যে কাঠামোগত ব্যাপারটি 4টারই আলাদা। এবং প্রথমে যে জ্ঞানমূলক অংশটুকু পরীক্ষা আসে সেটি মোটামুটি বই থেকে, গল্প থেকে, কবিতা থেকে, প্রবন্ধ থেকে সরাসরি আসে, আমরা অ্যান্সার করতে পারি। যখন আমরা অনুধাবনে যাব, অনুধাবনটা কিন্তু বই থেকে প্রশ্ন থাকলেও সেটা কিন্তু যথেষ্ট বুঝে লিখতে হবে এবং এটার একটা প্রক্রিয়া আছে। প্রক্রিয়াটা হচ্ছে প্রথমে জ্ঞানমূলক অংশটুকু লিখব, তারপরে এটা থেকে আমরা কি বুঝতে পেরেছি সেটা নিজের মতো করে লিখব। এই লাইনটা কিন্তু খুব জরুরি যে নিজের মতো করে লেখা। হ্যাঁ, নিজের মতো লিখবো আমরা। এবং প্রয়োগমূলকে গিয়ে আমরা জ্ঞানমূলক লিখব, অনুধাবন লিখব, প্রয়োগ অংশটুকু লিখব। এটা কিন্তু আমরা কি করব, প্রথমে বই থেকে যে জ্ঞান যেটা আমরা শিখবো সেটির সাথে উদ্দীপকের সাদৃশ্য, বৈসাদৃশ্য এই অংশটুকু আমরা মিলিয়ে নিব এবং সেখান থেকে আমরা 3টা পার্টে অ্যান্সার করব, জ্ঞানমূলক, অনুধাবন এবং প্রয়োগ। তো সবশেষে যেটি আসবে সেটি হচ্ছে উচ্চতর দক্ষতা। উচ্চতর দক্ষতা, এবং আমার কাছে মনে হচ্ছে এটা যদি আমি নিজের মতো করে বলি, এবং উচ্চতর দক্ষতায় গিয়ে নিজের একটা সিদ্ধান্ত দেওয়া, এটি কিন্তু 4টি প্যারায় আমরা লিখব। যে প্রথম অংশটুকু জ্ঞানমূলক, অনুধাবন, তারপরে প্রয়োগমূলক এবং সবশেষে উচ্চতর দক্ষতা। আমরা সরাসরি একটি প্রশ্নের উত্তরে যাই এবং যেহেতু একটি উদ্দীপক দরকার হয় এটির ক্ষেত্রে আমরা 8ম শ্রেণীর একটি জনপ্রিয় কবিতা, জনপ্রিয় এই কারণে বললাম যে এই কবিতাটা যে কোনো ক্লাসের ছাত্ররাই সেটা শুনেছে। 6ষ্ঠ শ্রেণী, 7ম শ্রেণী এদের কিন্তু মোটামুটি এটি জানা আছে যে 2 বিঘা জমি একটি রবীন্দ্রনাথ ঠাকুরের একটি কবিতা আছে এই নামে। তো সেই কবিতা থেকে আমরা আলোচনা করছি যাতে একটু সহজ হয়। প্রথমে আমরা একটা উদ্দীপক আমি দিয়ে দিচ্ছি, যে সেই উদ্দীপক থেকে আমরা প্রথমে একটু উদ্দীপকটা দেখে নিই, যেটা মোটামুটি এখন স্ক্রিনে দেখা যাচ্ছে। গাজীপুর চৌরাস্তার কাছে মতিন মিয়ার ছোট্ট এক চায়ের দোকান, আর দোকানের পাশেই ক হাউজিং সোসাইটির বিশালাকার অ্যাপার্টমেন্ট গড়ে উঠেছে। একদিন সকালে মতিন দেখে তার দোকান অ্যাপার্টমেন্টের সীমানা প্রাচীরের মধ্যে আটকে গেছে। সে বুঝে গেল তার আর কিছু করার নেই। উপায়ন্তর না দেখে সে রাস্তায় রাস্তায় ঘুরে ফ্ল্যাক্সে করে চা বিক্রি করে সংসার চালায়, আর উদাস দৃষ্টিতে গগনচুম্বী অট্টালিকার দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ছাড়ে। আমরা এটা দেখলাম। এই অংশটুকুর মধ্যে কিন্তু একটা জিনিস বোঝা যায় যে সমাজে যারা আমাদের একটা শ্রেণীর মানুষ আছেন যারা অন্যের সম্পদ লুট করে নেয়, শক্তি, ক্ষমতা, প্রবল প্রতাপের জোরে তারা অন্যায় অংশটুকু কিন্তু ন্যায় করে ফেলে, বা ন্যায় অংশটুকুকে তারা যেটা করতে পারে সেটা তারা ন্যায়ের চোখে না দেখে নিজের মতো করে নিয়ে বিত্তশালী হয়ে ওঠে। তো এখান থেকে আমরা একটু প্রশ্নগুলো দেখি। প্রথমে যে প্রশ্নটি আসবে সেটি হচ্ছে জ্ঞানমূলক প্রশ্ন। জ্ঞানমূলক প্রশ্ন বই থেকে আমরা প্রশ্নটা যেহেতু সরাসরি আসবে আমরা এক কথায় উত্তর দিতে পারি, কিন্তু এক কথায় উত্তর দিতে গেলে অনেক সময় বিষয়টা কেমন হয়ে যায়। যদি জিজ্ঞেস করে তোমার নাম কি, তুমি একটা শর্ট অ্যান্সার দিলে, এর চেয়ে যদি একটু সুন্দর করে লেখা যায় এতে বরং দেখতেও ভালো হয়। এবং কিভাবে প্রশ্নের 10-এ 10 পাওয়া যায় সেই জন্য কিন্তু তোমাকে একটু যত্ন করতে হবে তোমাদেরকে। যেমন আমরা যদি এভাবে লিখি যে 1 নং প্রশ্নের উত্তর, 1 নং প্রশ্নের উত্তর আমরা কোনটা লিখছি, ক নম্বর অংশটুকু, ব্যাস। এবং এখানে চাইলে আমি দাগ দিব, না দিলে কোনো সমস্যা নেই,
দিলে দিতে পারবো যদি আমার হাতে সময় থাকে, বাট এই দাগগুলো দিতে গিয়ে কিন্তু অনেক সময় আমরা সময় নষ্ট করে ফেলি, সেই অংশটুকু করা যাবে না। আমি যদি প্রথম প্রশ্নটা নিচ্ছি, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে নোবেল পুরস্কার পান? এটিকে ছোট করে উত্তর দেওয়া যায়, কিন্তু আমরা ছোট করে উত্তরটা দিব না। আমরা এই যে সেন্টেন্সটা এখানে দেওয়া আছে এটি থেকে নিয়ে উত্তরটা দিব। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর 1913 সালে নোবেল পুরস্কার পান। আমাদের জ্ঞানমূলক প্রশ্নটি শেষ হয়ে গেল। আমরা অনুধাবন প্রশ্নের উত্তরে যাব। তা অনুধাবন প্রশ্নটা কি আমরা একটু লিখে নিতে পারি যে কবিতার থেকে একটি লাইন, যেমন রাজার হস্ত করে সমস্ত কাঙালের ধন চুরি। রাজার হস্ত করে সমস্ত কাঙালের ধন চুরি, এই অংশ দ্বারা কি বোঝায় বা এই অংশটুকুর ব্যাখ্যা কি? তো এই অংশটুকুতে উত্তরে যখন আমরা যাব তখন আমরা জানি যে এটি দুটো প্যারায় লিখতে হয়। প্রথম অংশটুকু জ্ঞানমূলক অংশ থাকবে বা জ্ঞান অংশ, পরের অংশে গিয়ে অনুধাবন। যেমন আমি এটি একটু দেখাচ্ছি, ঠিক এই জায়গা থেকে এখানেও আমরা এই অংশটুকু নিব। যেমন প্রয়োজনে আমরা এটা মুছে দিতে পারি, এটা মুছে দিয়ে এখানে আমরা এটা লিখতে পারি। যেমন এই অংশটুকু যেহেতু এটি ঠিক থাকবে, এটুকু মুছে দিলেই আমাদের হবে। এক ঠিক থাকবে। এখানে আমরা খ নম্বর প্রশ্নের উত্তর লিখছি। খ নম্বর প্রশ্নের উত্তরটা কি হবে? যে রাজার হস্ত করে সমস্ত কাঙালের ধন চুরি বলতে কি বোঝানো হয়েছে? দুটো প্যারায় যেহেতু লিখতে হবে, জ্ঞান অংশটুকু কি হবে? যে অংশটুকু আমরা বুঝতে পেরেছি। যেমন সরাসরি ক্ষয়ের উত্তরে চলে যাচ্ছি। প্রশ্নটা কি? প্রশ্নটা হচ্ছে রাজার হস্ত করে সমস্ত কাঙালের ধন চুরি। এটি দ্বারা বলতে কি বোঝো, এই অংশটুকু ব্যাখ্যা করো। তাহলে আমরা কিভাবে উত্তরটা লিখবো? প্রথমে জ্ঞান অংশটুকু লিখবো, তারপরে অনুধাবন। আমরা এইভাবে লিখছি, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত দুই বিঘা জমি কবিতা থেকে গৃহীত চরণটি সমাজের বিত্তবান ও পুঁজিপতিদের অর্থলোলুপ চরিত্রের স্বরূপ প্রকাশ পেয়েছে। এখন অর্থলোলুপ চরিত্রে যে প্রকাশ পেয়েছে অথবা অর্থলোলুপ চরিত্রের প্রকাশ ঘটেছে বা এই অংশটুকু বুঝিয়েছেন, এটা লেখা যাবে। আমরা জ্ঞান অংশটুকু শেষ হওয়ার পরে আমরা অনুধাবন অংশটুকুতে যাব। যেমন এখানে আসলে কবি কি দেখাতে চেয়েছেন? এখানে
কবি দেখাতে চেয়েছেন। এখানে কবি দেখাতে চেয়েছেন সমাজের এক শ্রেণীর মানুষ আছে যাদের স্বভাব হলো প্রতাপ, অথবা ক্ষমতাও দেওয়া যাবে, ক্ষমতা দিয়ে অন্যের সম্পদ আত্মসাৎ করা। আমরা বাকি অংশটুকু উপরে লিখছি। তারা অর্থ, শক্তি আর দাপটের জোরে অন্যায়কে ন্যায় আর ন্যায়কে অন্যায়ে পরিণত করে। এইসব অসৎ কার্যকলাপের চিত্র প্রকাশ করতে কবি উক্তিটি করেছেন। তো এভাবেই আমরা অনুধাবন অংশটা লিখে ফেলবো। তো মূল বিষয়টা কি ছিল? মূল বিষয়টা হচ্ছে যে কবি দেখাতে চেয়েছেন যারা সমাজের অত্যন্ত শক্তিবান মানুষ, যারা সমাজে অত্যন্ত ক্ষমতাশীল মানুষ, তারা অনেক সময় অন্যায়ের মাধ্যমে বা তাদের প্রবল শক্তি ক্ষমতা দিয়ে এই কাজগুলি করে থাকেন এবং তারা নিজেরাই সম্পদশালী হয়ে থাকে। তো এই অংশটুকু দ্বারাই কিন্তু মানে মূল যে কবিতার লাইনটা ছিল, রাজার হস্ত করে সমস্ত কাঙালের ধন চুরি, এটি ব্যাখ্যা করতে চেয়েছেন বা বোঝাতে চেয়েছেন। আমরা 3 নম্বর প্রশ্নে চলে যাব। 3 নম্বর প্রশ্নটা হচ্ছে আমাদের প্রয়োগমূলক প্রশ্ন। এই প্রশ্নে 3 নম্বর প্রশ্ন হচ্ছে আমাদের প্রয়োগমূলক প্রশ্ন, যেখানে আমরা প্রশ্নটা একটু আগে পড়ে নিচ্ছি। আমরা যাচ্ছি প্রয়োগমূলক প্রশ্নে। প্রয়োগমূলক প্রশ্নের মার্ক হচ্ছে 3 এবং এটিতে 3টি প্যারা করে লিখতে হয়। প্রথম অংশটুকু জ্ঞান, তারপর হচ্ছে অনুধাবন, তারপরে প্রয়োগ। আমরা প্রশ্নটা একটু লিখছি। প্রশ্নটা হচ্ছে একটু লিখে নিচ্ছি, প্রশ্নটা সহজ হবে। ক হাউজিং সোসাইটি কার্যক্রমে 2 বিঘা জমির, আচ্ছা 2 বিঘা জমি কবিতার বাবু সাহেবের চরিত্রের যে দিকটি ফুটে উঠেছে তার বর্ণনা দাও। এখন কোন চরিত্রটা ফুটে উঠেছে, এটি হচ্ছে আমাদের এখান থেকে নলেজ পার্ট বা জ্ঞানমূলক। অনেক সময় তোমরা যেটা করো সেটা হচ্ছে
এই অংশটুকু এভাবে রেখে দাও। যেমন তোমরা যেটা লেখো, সবাই না, কেউ কেউ যেটা লেখে যেটার জন্য তোমরা 1 মার্কস মিস করে যাও, 1 মার্ক তোমরা পাওই না, সেটা হলো তোমরা এইভাবে লেখো যে ক হাউজিং সোসাইটির কার্যক্রমে 2 বিঘা জমি কবিতার বাবু সাহেবের যে চরিত্রটি ফুটে উঠেছে সেটি নিম্নে আলোচনা করা হলো, নিম্নে দেখানো হলো। কিন্তু এখানে কিন্তু জ্ঞানমূলক হচ্ছে কোন চরিত্রটি, ঠিক সেটি একদম সুনির্দিষ্ট করে বুঝিয়ে দিতে হবে, সুনির্দিষ্ট করে লিখতে হবে। যেমন এভাবে লেখা যেতে পারে, আমি দেখাচ্ছি। ক হাউজিং, আমরা কিন্তু এখান থেকেই নিচ্ছি, প্রশ্ন থেকে কিন্তু আমরা উত্তরটা নিতে পারছি খুব সহজ করেই। সোসাইটির কার্যক্রমে 2 বিঘা জমি কবিতার বাবু সাহেবের চরিত্রে মানবিকতা বোধহীন ও অবিবেচক সত্তার প্রকাশ ঘটেছে। যে এখানে জ্ঞানমূলক অংশটুকু বা মূল যে মানে অংশটুকু আমরা নির্দিষ্ট করে বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে মানবিকতা বোধহীন এবং অবিবেচক। এই অংশটুকু হচ্ছে এখানে নলেজ পার্ট বা জ্ঞানমূলক অংশ, যেটা অংশটুকু কিন্তু অনেক শিক্ষার্থী তোমরা লিখো না। তা আমরা এবার অনুধাবন অংশটুকু আলোচনা করব। দ্বিতীয় ধাপে আমরা বই থেকে লিখবো, যেহেতু অনুধাবন পার্ট এটি মূলত বই থেকে লেখাই ভালো। যেমন 2 বিঘা জমি কবিতায় দেখা যায় কথিত, মানে যে জমিদার, কথিত বাবু মশাই বা বাবু সাহেব কেবল বাগানের সৌন্দর্য বর্ধনের জন্য উপরের শেষ সম্বল মাথা গোজার ঠাই টুকু মাথা গোজার ঠাইটুকু ছাড়তে বলে, মানে ছেড়ে দিতে বলে। এটা এভাবে লেখা যায় যে ছেড়ে দিতে বলে। উপেন ছেড়ে দিতে রাজি না হলে মিথ্যে দেনার ক্ষতে বা মিথ্যে দেনার দায়ে তাকে ভিটে ছাড়তে হয়। এমনকি উপেন নিঃস্ব হয়ে একদম শেষের দিকে, কিন্তু 15-16 বছর পর যখন সে ফিরে আসে, নিঃস্ব হয়ে
পথে পথে ঘুরে একদিন তার নিজের বাড়ির আম গাছের নিচে পড়ে থাকা, দুটো আম কিন্তু তার কাছে পড়েছিল, পড়ে থাকা আম নিলে তাতে সে বাবু সাহেবের কাছে চোর সাব্যস্ত হয়। দেখেছো? তাহলে এই জিনিসটা মূলত বাবু সাহেবের কি হয় বলো? এই জিনিসটা হচ্ছে বাবু সাহেবের যা বাবু সাহেবের অবিবেচক ও অমানবিক আচরণের প্রকাশ ঘটায়। এই অংশটুকু হচ্ছে কি আমাদের অনুধাবন অংশ। আমরা যেটি প্রয়োগমূলক প্রশ্ন, আমরা প্রয়োগমূলক অংশটুকু একটু দেখি। তাহলে এই প্রশ্নের অ্যান্সার প্রয়োগমূলক অংশটুকু কি হতে পারে? প্রয়োগমূলক উত্তরের ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে ছাত্রছাত্রীরা যে অংশটুকু করে সেটা হচ্ছে উদ্দীপকে যে অংশটুকু আছে সেটা তুলে দেয়, কিন্তু না, সেটি পড়ে সেখান থেকে বুঝে আত্মস্থ করে মূল অংশটুকু নিজের মতো করে লিখতে হবে। আমি একটু দেখাচ্ছি। যেমন উদ্দীপকে ক হাউজিং সোসাইটির কার্যক্রমে অবিবেচনা ও অমানবিকতার প্রকাশ ঘটে। উপেনের মতো দেখো, মতি মিয়ার পরিণতি হয়। বাবু সাহেব যেমন, উপরে লিখছি, হ্যাঁ, উপেনের কথা ভাবেনি ক হাউজিং এর মালিকও তেমনি মতিনের কথা ভাবেনি। মতিন মিয়া সর্বস্ব হারিয়ে পথে পথে ঘুরে বেড়ায়, আর
আকাশের দিকে তাকায়। আমরা দেখলাম যে যে অংশটুকু আমরা এখান থেকে আলোচনা করলাম যে খুব সহজেই 3 নম্বর প্রশ্নের বা গ নম্বর প্রশ্নের উত্তরটা ঠিক এভাবে দেওয়া যায়। আর সৃজনশীল প্রশ্ন নিজের মতো করে লিখতে গেলে এর চেয়ে ভালো হতে পারে, এর মতো করেই হতে হবে এমন নয়, নিজের মতো করে লিখতে হবে। নিজের মতো করে লিখলেই বিষয়টি ভালো হবে। আমরা 4 নম্বর প্রশ্নে চলে যাব, মানে ঘ নম্বর প্রশ্নে। সেক্ষেত্রে আমরা 4 নম্বর প্রশ্ন বা ঘ নম্বর প্রশ্ন আলোচনা করব, যেখানে এটি হলো আমাদের উচ্চতর দক্ষতা। এই ধরনের প্রশ্নে প্রশ্নগুলি যেমন হয় সেটি হচ্ছে পুরো অংশটুকু কভার করে কিনা, বা এটা সার্থক প্রতিনিধি কিনা, এই উদ্দীপকের সাথে কবিতার মিল রয়েছে, কবিতার পুরো অংশটুকু কভার করে কিনা, বা তুমি এটা যুক্তি দিবে, এরকম করে প্রশ্ন থাকে। যেমন প্রশ্নটা আমি একটু লিখি যে এর ঘ নম্বর প্রশ্নটা যে কেমন হতে পারে। উদ্দীপকের মতিন 2 বিঘা জমি, কবিতা শোষিত উপেনের সার্থক প্রতিনিধি কি না, এ বিষয়ে তোমার দাও। এখন এটিতে 4টি প্যারা হবে। প্রথম অংশটুকু জ্ঞানমূলক, অনুধাবন, তারপরে প্রয়োগ এবং সব শেষে উচ্চতর দক্ষতা, যেটিকে আমরা কি বলছি, একদম নিজের একটি সিদ্ধান্ত দেওয়া। আমরা প্রশ্নের উত্তরে যাচ্ছি। প্রশ্নটা আবার আমরা দেখে নিতে হবে। উদ্দীপকের মতিন মিয়া বা মতিন 2 বিঘা জমি কবিতার শোষিত উপেনের সার্থক প্রতিনিধি কিনা। এখন প্রশ্নটা কি? প্রশ্নটা হচ্ছে যে এই উপেন কি মতিনের মতো, বা মতিন কি উপেনের মতো শোষিত কিনা, নির্যাতিত কিনা, এই দুটো মানুষের সাথে মিল রয়েছে কিনা, বা এই দুটো মানুষ একে অপরের প্রতিনিধি কিনা, এটি আমরা উত্তরের মধ্যে দেখাবো। আমি অ্যান্সারে যাচ্ছি। যেমন প্রশ্নটা হচ্ছে এরকম, যে প্রশ্নটা যেটা ছিল সেখান থেকেই আমরা উত্তরটা নিব। যেমন দেখা যায় উদ্দীপক ও 2 বিঘা জমি কবিতার বিষয়বস্তু বিশ্লেষণে, মানে একটু আলোচনা করে বা নিজের মতো করে দেখে বিশ্লেষণে বলা যায় উদ্দীপকের মতিন 2 বিঘা জমি কবিতার উপেনের শোষণের দিক থেকে সার্থক প্রতিনিধি। ঠিক আছে, এটুকু হচ্ছে আমাদের কি জ্ঞানমূলক পাঠটা। আমরা যদি অনুধাবন অংশে যাই, যে আমরা কবিতা থেকে আলোচনা করব 2 বিঘা জমিতে কি দেখানো হয়েছিল সেরকম। আচ্ছা, এটা আমি চলে যাচ্ছি থেকে। আমি একদম সব, যখন অ্যান্সারটা আমাদের শেষ হয়ে যাবে তখন আবার আমরা চেষ্টা করব যে এই অংশটুকু যতটুকু আমরা করেছি একটু লিখে নিতে। যেমন 2 বিঘা জমি কবিতায় দেখা যায় উপেন দরিদ্র
দরিদ্র একজন মানুষ, অথবা আমি এটা যদি একটু অন্যরকম করে দিই, দরিদ্র ওপেন ঋণের দায়ে সবই হারিয়েছে, বাকি কেবল 2 বিঘা জমি। বাবু সাহেব তার বাগান বৃদ্ধির জন্য কেন, কবিতার মধ্যে আমরা যেমন দেখেছি, পেলে 2 বিঘে প্রস্থ দিকে সমান হইবে টানা, মানে জমিটুকু একটু বাড়বে এবং দেখতে সুন্দর হবে। বৃদ্ধির জন্য সেটুকু অবিবেচকের মতো কেড়ে নিল। দরিদ্র উপেনের জীবনে নামলো কষ্টের দিন। নিঃস্ব উপেন বাধ্য হয়ে পথে নামলো। সে জীবিকার তাগিদে গ্রাম থেকে গ্রামান্তরে ছোটে। প্রতিদিন আমরা দেখতে পাই যে সে তারপরে বছর 15-16 পরে একদিন সে কি করে, সে গ্রামে ফিরে আসতে চায়। একদিন গ্রামে ফেরার ইচ্ছে জাগে। সেখানেও সে এসে চোর সাব্যস্ত হয়। এতে উপেন চরিত্রের নির্যাতিত হওয়ার দিকটি ফুটে ওঠে। এই অংশটুকু হচ্ছে কি আমাদের অনুধাবন। আমরা প্রয়োগ অংশটুকু যদি দেখি, উদ্দীপক অংশ থেকে আমরা প্রয়োগের অংশটুকু আলোচনা করব। ক হাউজিং ও অবিবেচকের মতো। মতিনের
কথা না ভেবে, দেখো মতিনের কথা না ভেবে অ্যাপার্টমেন্ট নির্মাণ করে। এতে মতিনের চায়ের দোকানটি বন্ধ হয়ে যায়। সে বাধ্য হয়ে রাস্তায় ঘুরে ঘুরে চা বিক্রি করে। চা বিক্রি করে বড় বড় অট্টালিকার দিকে তাকিয়ে থাকে। এটি হচ্ছে কি আমাদের প্রয়োগমূলক অংশটুকু শেষ হয়ে গেল। এখন আমরা উচ্চতর দক্ষতা অংশটুকুতে যাব। এই অংশটুকু আলোচনা করার পরে যখন আমরা জ্ঞানমূলক আলোচনা করলাম, অনুধাবন আলোচনা করলাম, প্রয়োগমূলক আলোচনা করলাম, এখন আমরা একটা সিদ্ধান্তে যাব যে আসলে এই উপেন মতিনের বা মতিন উপেনের সার্থক প্রতিনিধি কি না, এই অংশটুকু আমরা বলবো। অর্থাৎ কবিতায় শোষিত উপেন আর মতিন দুজনে ভাবনা যেন ভাবনাই যেন এই দুনিয়ায় খায় সে বেশি চায়, আছে যার ভুরি ভুরি। দুজনই শাসকের গ্রাসে শোষিত। তাই মতিন মিয়া উপেনের সার্থক প্রতিনিধি। শিক্ষার্থীরা, ঠিক এভাবেই আমরা সৃজনশীল প্রশ্নের উত্তর দিতে পারি। ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণীর যে কেউ এই পদ্ধতিতে সৃজনশীল প্রশ্নের উত্তর করতে পারে। যারা তোমরা এতক্ষণ আমার সাথে ছিলে, সবাইকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি। এবং বেসিক বাংলা অনলাইন ক্লাস আজকে আমরা এখানে শেষ করব। শেষ হওয়ার আগে একটি কথা, যারা তোমরা আমার চ্যানেলে প্রথমে এসছো অবশ্যই সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে, লাইক দিবে, কমেন্ট করবে। এবং যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অবশ্যই ধন্যবাদ জানাচ্ছি। নতুন যারা করছো তারা অবশ্যই আবারও তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। ভালো থাকবে সবাই।